Okay, so hello and welcome everyone. ওয়েলকাম সকলকে দ্য ওয়ে অফ সলিউশন এন্ড টিডব্লিউএস একাডেমিতে। আজকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেশন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। যারা এবছর অর্থাৎ ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024 এর নোটিফিকেশন অনুযায়ী পরীক্ষায় বসবে এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট করে দিয়েছো, যারা স্টার্ট করেনি তাদের জন্য ইম্পর্টেন্ট বটে। তো আজকে কিন্তু আমরা আমাদের সেশনে আলোচনা করতে চলেছি যে এবছর যে মিসলেনিয়াসের পরীক্ষাটা হতে চলেছে তাতে সায়েন্সের স্ট্র্যাটেজিটা স্যার কিরকম হতে পারে, অর্থাৎ কোন কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে বিগত বছরে প্রশ্ন এসছে বা এবছরে আসতে পারে, কোন কোন টপিক খুব ভালো করে থিওরিটাকে রেডি করতে হবে বা কোন কোন জিনিসটাকে বা পয়েন্ট গুলোকে ভালো করে মেমোরাইজ করতে হবে যাতে আমরা পিএসসি মিসলেনিয়াসের একদম প্রিলিমসটাতেই ভালো করে রেজাল্টটা করতে পারি। তো তাহলে চলো দেরি না করে একদম প্রথমে আমরা শুরু করি। তাহলে তো জেনারেল সায়েন্সের স্ট্র্যাটেজিটা আমাদের কি হওয়া উচিত? তো আমরা যদি শেষ আর কি যেটা 2018-র নোটিফিকেশন ছিল, 2019-এর নোটিফিকেশন ছিল এবং 2023-এর যে নোটিফিকেশনটা ছিল যার পরীক্ষাটা আমাদের হয়েছিল, মানে যার এখনো মেইনসের রেজাল্টটা আমাদের বের হয়নি। সো এই বিগত 3 বছরের যদি আমরা মিসলেনিয়াসের প্রিলিমসের কোশ্চেনটাকে ঠিক ভালো করে ফলো করি তাহলে দেখবো যে প্রত্যেক বছরেই প্রিলিমসে মিসলেনিয়াসের আমার 20 থেকে 22টা করে কিন্তু কোশ্চেন আমার এসেছে। তো আমরা সকলেই জানি যে স্যার 100 নম্বরের তো প্রিলিমসের পেপারই হয় আমাদের, 100টা কোশ্চেন, তার মধ্যে আপনার 75টা হচ্ছে গিয়ে জিএস এন্ড রেস্ট অফ দ্য 25 হচ্ছে আমাদের অঙ্ক। এই 75টা জিএস এর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 20 থেকে 25টা প্রশ্ন কিন্তু আমাদের সায়েন্সের থেকেই আসছে এবং এমনও নয় যে প্রশ্নগুলো কিন্তু মোর অর লেভেল বা তার লেভেল কিন্তু আমাদের অত্যন্ত ইজি, একদম স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন কিন্তু সেখানে আমরা দেখতে পেরেছি। সে 18-19টাই 23-এর নোটিফিকেশন তোমরা ফলো করে চলো না কেন। তো মোর অর লেস 3টে বছরে মিলিয়ে আমি অ্যাপ্রক্স ধরেছি যে মিসলেনিয়াসের পেপারে এবছর কিন্তু আমাদের 20 থেকে 22টা সায়েন্সের প্রশ্ন বা বিজ্ঞানের প্রশ্ন কিন্তু আসতে পারে। তার মানে বলতে পারি মোট পেপারের ওয়েটেজ যদি আমার হয় 100টা প্রশ্নের, সেখানে 25% অফ দ্য কোশ্চেন্স আসছে কিন্তু আমাদের জেনারেল সায়েন্সের ঠিক পার্টটা থেকেই। এবারে স্যার জেনারেল সায়েন্সের মধ্যে 3টে বিষয় আমরা সকলেই পড়ি, দ্যাট ওয়াজ ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, তার সাথে হচ্ছে কি বায়োলজিও কিন্তু পড়ে চলি। এবারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি তোমাদের সম্বন্ধে আলোচনা করে দেই, যেটা হচ্ছে গিয়ে ধরো বেসিক্যালি আমি বললাম যে ফিজিক্স। এবারে ফিজিক্স থেকে যদি আমরা আমার 2023-এর এক্সাক্ট ডেটাটা ঠিকঠাক করে আনা হয়নি, কিন্তু 2018-র ডেটা অনুযায়ী ফিজিক্স থেকে 5টা প্রশ্ন এসেছিল, মানে 100টা প্রশ্নের মধ্যে। আবার 2019-এর যে নোটিফিকেশনে যে পরীক্ষাটা হয় সেখানে আমার ফিজিক্সের থেকে 6টা প্রশ্ন দেয়। একইভাবে স্যার যদি আমরা 2019-এরটা ফলো করি সেখানে আমরা দেখবো যে কেমিস্ট্রিতে মাত্র একটা কোশ্চেন দিয়েছে। কিন্তু সেম জিনিসটা যখন স্যার আমরা 2019-এ চলে যাব তখন দেখবো যে কেমিস্ট্রিতে একটা পেপারে, মানে সিঙ্গেল পেপারে তো এগুলো এক্সাম হয়, তো সেখানে বেসিক্যালি আমাদের 8টা করে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, 8টা প্রশ্ন হয়ে গেছে, একটা থেকে 8টা। একইভাবে যদি 2018-র পেপারটাকে ফলো করি, বায়োলজি এবং ইপিএস মিলিয়ে 14টা প্রশ্ন দিয়েছিল, ভাবতে পারো 14টা প্রশ্ন জাস্ট সায়েন্সের একটা পার্টিকুলার সাবজেক্ট থেকেই। আবার একইভাবে 19-এ আমরা দেখলাম সেটার সংখ্যাটা তুলনামূলকভাবে 14 থেকে কমে আমার 9 হয়ে যাচ্ছে। তার মানে যাই হোক না কেন, একটা কোশ্চেন থাকছে, 14টা কোশ্চেন থাকুক না কেন, আমরা মোর অর লেস টোটাল সায়েন্সের ক্ষেত্রে ওয়েটেজটা এখানে কত দেখতে পাবো, 20 থেকে 22টা প্রশ্নের কিন্তু দেখতে পাবো। খুব ভালো কথা। এবারে স্যার কোন কোন টপিক গুলো ভালো করে পড়বো, যেটা থিওরিটাকে কভার করার পর আমরা যখন বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করব বা মক টেস্ট দেব, বিশেষ করে যখন চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেব, তখন কিন্তু আমরা ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রিলিমসে সেই পার্টিকুলার টপিক গুলো থেকে বিগত বছরে কোন কোন সায়েন্সের প্রশ্ন এসেছে সেগুলোকেও কিন্তু আরেকবার ভালো করে আমরা দেখব। কারণ এটারই ঠিক নিচের পোস্টটা হচ্ছে কি মিসলেনিয়াস, তাই আপার লেভেল যেগুলো প্রাক্তন প্রশ্ন সেগুলো বর্তমানে লোয়ার লেভেলের ক্ষেত্রেও দিয়ে দিতে পারে। তার জন্য আপার লেভেল বা ডাব্লিউবিসিএস এর বিগত বছরে সায়েন্সের প্রত্যেকটা টপিক থেকে কোন কোন ধরনের প্রশ্ন এসছে সেগুলোটাও আমাদের ভালো করে জানা উচিত। দেখো, তাহলে ফার্স্ট আমরা দেখব পরিমাপ পদ্ধতি এবং একক, বা খুব ভালো একটি জায়গা ইউনিটস এন্ড মেজারমেন্ট, যেখানে আমরা মাত্রাহীন রাশি,
বিভিন্ন ভৌত রাশির একক এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, মাত্রাহীন রাশির উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, দৈর্ঘ্য সময় ভর এগুলো পরিমাপ করার বৃহত্তম একক ক্ষুদ্রতম একক এগুলো থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় সেম টাইপের প্রশ্নগুলোকে আমরা দেখে চলি, বলবেন ইয়েস স্যার। এরপরে হলো স্থিতি এবং গতি, অর্থাৎ যেটাকে পাতি বাংলায় আমরা মেকানিক্স বলে চলি। আরেকটা আমি জাস্ট ওয়ান লাইনার লিখেছি, দ্যাট ওয়াজ এনএলএম। এনএলএম মানে হচ্ছে কি স্যার নিউটনস লস অফ মোশন, নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় গতিসূত্র। প্রথম দ্বিতীয় তৃতীয় গতিসূত্র থেকে কি কি পাই, তাদের প্রত্যেকটার উদাহরণটা কি, এবং স্থিতি গতির মধ্যে স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, টাইপ অফ মোশন, স্পিড, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ডিরেকশন, প্রাসের গতি, এই যে বিভিন্ন রকমের গতি, তার সাথে হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন। যেরকম রেলের ক্ষেত্রে সায়েন্সটাকে আমরা পড়ি, বাট রেলের ক্ষেত্রে আমাদের টার্গেটটা কি হয়, যত বেশি টপিক পড়বো তার থেকে ইকুয়েশন জানবো, তার থেকে নিউমেরিক্যাল সলভ করবো। মিসলেনিয়াস এর ক্ষেত্রে নিউমেরিক্যালের অতটা প্রাধান্য না থাকলেও কিন্তু এই টপিকগুলোর থিওরিটাকে আমাকে আরো জোর দিয়ে পড়তে হবে, তাই না? তো এই জায়গাটাকে আমি একটু আলোচনা করে দিলাম। নেক্সট হচ্ছে নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, মানে যেটাকে মহাকর্ষ বলি, এবং তার সাথে হলো কেপলারের গতিসূত্র। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তারপরে হলো গিয়ে কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তি তো সকলেই আমরা পড়ি, তার সাথে এই টপিকটা থেকে আরো একটা পয়েন্ট আমি তোমাদের জুড়ে দিই, সেটা হচ্ছে কি লিভার। এবারে এতদিন আমরা লিভারের শুধু এক্সাম্পল পড়েছি, প্রথম ক্লাস শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, বাট এবারে আমাদের আরো জোর দিয়ে পড়তে হবে কোন কোনগুলো স্যার, কর্মদক্ষতা বা ওয়ার্কিং এফিসিয়েন্সি। কোন লিভারের মান একের বেশি হয়, একের কম হয়, কার ক্ষেত্রে কর্মদক্ষতার মানটা একের সমান হয়ে থাকে, এই প্রত্যেকটা ডিটেলস, বল বাহু রোধ বাহু কাকে বলে, সবকিছু ডিটেলস কিন্তু আমাদের এলাবোরেটিভ ওয়েতে পড়তে হবে। দ্যাট মিনস হয়তো অঙ্ক আমার আসছে না, কিন্তু তার পরিবর্তে থিওরিটার একদম ডেপথ থেকে গিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে। বারবার বলছি, এগুলো কিন্তু সাব ইন্সপেক্টরের মতন কোশ্চেন হয় না, বা আমাদের পিএসসির অন্যান্য এক্সামের মতন কোশ্চেন হয় না এতটা ইজি ইজি। মিসলেনিয়াস হয়তো ওয়ান লাইনার এক্সাম, হয়তো এমসিকিউ এক্সাম, কিন্তু এখানে সায়েন্সের কোশ্চেনের লেভেলটা কিন্তু অত্যন্ত হাই হয়ে থাকে। ঠিক আছে, ভয় পাওয়ানোর কিছু নেই। থিওরি যদি তোমার বেসিক একদম অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার থাকে, তাহলে এ জাতীয় প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সহজেই করে ফেলতে পারো, তাই না? তারপরে হলো থার্মোডাইনামিক্স এর জায়গাটা, আলোর জায়গাটা। আলো তো খুবই ইম্পর্টেন্ট, প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্ছুরণ, তারপরে হচ্ছে গিয়ে প্রতিসরণের সূত্র, মানে সরি, মানে লেন্স, বিভিন্ন চোখের রোগ, লেন্স ফর্মুলা, মিরর ফর্মুলা, ম্যাগনিফিকেশন মানে রৈখিক বিবর্ধন যাকে আমরা বলি, তারপরে কোন কোন মিররের ক্ষেত্রে বা কোন কোন লেন্সের ক্ষেত্রে কোথায় কোথায় ইমেজ রাখলে কি কি পরিবর্তন হতে পারে, সব কিছুর এ টু জেড ডিটেলস কিন্তু আমাদের এই আলো থেকে দেয়। তাই এই চ্যাপ্টারটা কিন্তু বারবার বলছি আরো বেশি পরিমাণে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হলো স্যার শব্দ, স্থির তড়িৎ এবং চলতড়িৎ, চুম্বকত্ব, পদার্থের সাধারণ ধর্ম, যেখানে আমরা ইলাস্টিসিটি, যেখানে আমরা সারফেস টেনশন, যেখানে আমরা মানে যাকে বলা হয় আমাদের ভিসকসিটি বা সান্দ্রতা, ওকে, সারফেস টেনশন বা পৃষ্ঠটান, আর্কিমিডিসের নীতি, বার্নৌলিস প্রিন্সিপাল, এই প্রত্যেকটা ছোট ছোট টপিক আলোচনা করি এই চ্যাপ্টারটার মধ্যে। প্লবতা, তার সাথে হলো আধুনিক পদার্থবিদ্যা বা বুয়ান্সে। তো আমাদের কিন্তু এই প্রত্যেকটা টপিকের সূত্র থেকে হয়তো অঙ্ক আমাদের দিচ্ছে না, বাট ডেপথ থিওরি কিন্তু ভালো করে জানতে হবে। ডেপথ থিওরি না জানলে বা ডেপথে গিয়ে থিওরিটাকে না পড়লে মিসলেনিয়াসের কোশ্চেন কিন্তু ওভারকাম করা একটু ডিফিকাল্ট হবে বাচ্চারা। ঠিক আছে, চলো কেমিস্ট্রি স্ট্র্যাটেজিতে আমরা চলে আসি স্যার। কেমিস্ট্রিতে ফার্স্ট পড়তে হবে পদার্থের অবস্থা, বাট শুধু কি পদার্থের অবস্থা স্যার, এখানে রয়েছে মিশ্রণ, স্যার এখানে আমার রয়েছে মূল কনসেপ্ট, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর, ফর্মুলা, তারপরে যেগুলো ফর্মুলা গুলো, তো এগুলো প্রত্যেকটা আমাদের জানতে হচ্ছে। পরমাণুর গঠন জানতে হবে, বিশেষ করে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোডায়াপার, আইসোস্টার, আইসো ইলেকট্রন, পাউলির নীতি, আফবাউ প্রিন্সিপাল, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য। অর্থাৎ সচরাচর যেগুলোকে আমরা আমাদের ধরো পুলিশের কনস্টেবল বা আমাদের ক্লার্কশিপ, ফুড এসআই, এই জাতীয় পরীক্ষাগুলোতে যেগুলোকে আমরা নেগলেক্ট করে চলি আর কি সচরাচর। পর্যায় সারণী, আহা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ধরে ধরে প্রশ্ন দিয়ে দেয়। রাসায়নিক বন্ধন বিক্রিয়া স্যার, যার মধ্যে কিন্তু জারণ বিজারণটাকেও আমি রেখেছি,
আলাদা করে আর দিইনি। অ্যাসিড, ক্ষার এবং তার সাথে লবণ এবং তার সাথে হলো কি ধাতুবিদ্যা। ধাতু কাকে বলে, তার ক্যারেক্টার, তার ভৌত ধর্ম, তার রাসায়নিক ধর্ম, অধাতুরটাও সেম, ধাতু কল্পেরটাও সেম, প্লাস কি করে মেটালটাকে এক্সট্রাকশন করা হয় অর্থাৎ ধাতু নিষ্কাশন পদ্ধতি, এগুলো কিন্তু পরীক্ষা থেকে আমাদের প্রশ্নগুলো দিয়ে থাকে তারা। কার্বন ও তার যৌগ, তার সাথে জৈব রসায়নটাকে আমরা বলে চলি। এবারে ভাববে স্যার 11-12 তো পড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। না, যতটুকুনি দরকার ততটুকুনি, বাট তার মানে এই নয় শুধু এটা পড়ে যাব কার্বন আর হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোকার্বন তৈরি করে আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ। তার মানে এটা নয়, জানতে হবে, ডিটেলসে জানবো, বাট আমার 9-10 সিলেবাস বা 11-12 বা জয়েন্টের মতনও কিন্তু ব্যাপার নয়। পরিবেশ রসায়ন, দৈনন্দিন জীবন রসায়ন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সাবান, প্লাস্টিক, দেশলাই কাঠি, কাঁচ, অ্যালকোহল, ড্রাগসের জায়গাটা সবকিছু কিন্তু এটার মধ্যে আমাদের পড়ে রয়েছে, তাই না? নিউক্লিয় রসায়ন বা রেডিও অ্যাক্টিভিটি, তার সাথে হলো গ্যাসের ধর্ম। গ্যাসের ধর্ম মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গিল-লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোস ল অফ মানে অ্যাভোগাড্রোস ল, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের জানতে হবে। গ্রাহামের গ্যাস বাপন সূত্র। এবারে আসো হলো কি বায়োলজি, কোষ এবং কলা, কোষ বিভাজন, তার সাথে জেনেটিক্যাল ডিসঅর্ডার, জেনেটিক্স, ক্রোমোজোম, এগুলো তো স্যার জানি বেসিক জিনিসপত্র, ভালো করে পড়ে নেবো, ঠিক আছে আপনি যখন বলেছেন। এবারে আসছে হলো কি প্রাণীতন্ত্র। বারবার বলছি, ফার্স্টে পড়তে হবে কঙ্কাল, তারপরে পেশি, তারপরে সংবহন, সংবহনের পরে আসছে স্নায়ু, তারপরে হচ্ছে গিয়ে আমাদের রেচন, জনন, শ্বসন, এছাড়া হরমোন তন্ত্র। অর্থাৎ মানব শরীরের বিভিন্ন হরমোন গুলো কিন্তু একদম ভালো করে তোমাদের রেডি করতে হবে এই প্রাণীতন্ত্রের জায়গাটাতে। এবারে রয়েছে হলো গিয়ে উদ্ভিদ বিদ্যা, তার সাথে হলো উদ্ভিদের অঙ্গ সংস্থান বিদ্যা। উদ্ভিদ বিদ্যা মানে হলো এখানে উদ্ভিদ জগৎ সম্বন্ধে আলোচনা করব, উদ্ভিদের অঙ্গ সংস্থান বা প্ল্যান্ট মরফোলজি গুলোকে নিয়ে আলোচনা করব। তার সাথে আমরা আলোচনা করব স্যার এখানে যে উদ্ভিদের বিভিন্ন রোগ, উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় পদ্ধতি, পালক সংশ্লেষ, বাষ্পমোচন, রসের উৎস্রোত, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তারপরে স্যার এখানে রয়েছে হলো আমাদের উদ্ভিদ এবং প্রাণী শ্রেণী বিভাগে। তো স্যার জানি আমরা ওয়ান অফ দ্য বেসিক। পুষ্টি, ভিটামিন, খনিজ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ভিটামিন, তার বিজ্ঞানসম্মত নাম, অন্য নাম, কি কি রোগ হয়, ঠিক আছে, ট্রিকের সাহায্যে আমরা ধরে ধরে পড়বো। তারপরে রয়েছে হলো কি ব্যাকটেরিয়ার ভাইরাস স্ফুটিত রোগ। স্যার শুধুমাত্র ভাইরাস, ব্যাকটেরিয়া? আচ্ছা স্যার আমরা কি রোগীর শ্রেণী বিভাগ পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। স্যার ভেক্টর পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। স্যার প্রোটোজোয়া, হিলবিন, ছত্রাক, এগুলো ঘটিত তো রোগ হয় আমাদের, সেগুলোকেও পড়তে হবে। জাস্ট আমি ছোট করে দেওয়ার জন্য একটু দিয়ে দিয়েছি যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত রোগ। এর সাথে হলো গিয়ে বাস্তুবিদ্যা এবং পরিবেশ, মানে যেগুলো ছোটবেলায় পড়েছো, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, তার সাথে হলো জাতীয় উদ্যান, এছাড়া হলো গিয়ে লিন্ডেম্যানের সূত্র, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, বা আমাদের বাস্তুবিদ্যার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড। ওকে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ধীরে ধীরে জানতে হবে। ওকে, সো এই হলো গিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এর সায়েন্সের যে যে ইম্পর্টেন্ট টপিক এবং যেগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা আসবেই, যে জায়গাগুলোকে ওভারকমিট করলে বা ছেড়ে গেলে কিন্তু আমাদের পরীক্ষা হলে গিয়ে সমস্যা হবে। কারণ মিসলেনিয়াসে 100টা কোশ্চেনের মধ্যে 25% অর্থাৎ 20 থেকে 25টা প্রশ্ন কিন্তু আমাদের এই সায়েন্সের টপিক গুলো থেকেই তারা দিয়ে চলে। ওকে স্যার, চলো আচ্ছা একটু আলোচনা করে দিই। অলরেডি কিন্তু আমাদের টিডব্লিউএস অ্যাপের মধ্যে পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন ব্যাচ চলে এসেছে। সম্পূর্ণ নতুন একটি ব্যাচ, সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। এটাকে কিন্তু পিএসসি মিসলেনিয়াস 2024 কে লক্ষ্য করেই আমরা নিয়ে চলে এসেছি, বাট অনলি ফর প্রিলিমস। কি পাচ্ছ সেখানে? সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস পেয়ে যাচ্ছ, প্লাস মক টেস্ট পাচ্ছ। এবং সেই সিলেবাস ভিত্তিক ক্লাস বা টপিক ভিত্তিক ক্লাসে কোন ধরনের প্রশ্ন মিসলেনিয়াসে আসতে পারে সেগুলোকে নিয়েও আলোচনা করব আমরা। বলবেন ওকে স্যার, সোম থেকে শনি রোজ ক্লাস, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। ওকে, সম্পূর্ণ সিলেবাসের কভারেজ পাবে, নিয়মিত মক টেস্ট পাবে, পরীক্ষার জন্য কিভাবে এগোতে হবে তার জন্য কিন্তু মডিউল আমরা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এ টু জেড সম্পূর্ণ লাইভ একটি ক্লাস, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থিওরি তোমাদের করানো হবে। তো যারা যারা পিএসসি মিসলেনিয়াসটাকে এবছর লক্ষ্য করে এগিয়ে চলছো এবং অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো বা করবে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। ওকে, তোমরা জাস্ট আমাদের এই জিনিসটাকে কভার করে দেখতে পারো। ঠিক আছে, এছাড়াও কিন্তু এই ব্যাচ রিলেটেড বা আমাদের মিসলেনিয়াস রিলেটেড অনেক
এমসিকিউ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আসছে, সেগুলোকেও তোমরা কিন্তু ফলো করো। ঠিক আছে, বর্তমানে আমাদের টিডব্লিউএস ব্যাচের মধ্যে এই ব্যাচগুলো রানিং: কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, কম্বাইন্ড ফাউন্ডেশন রিল ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন, আপার প্রাইমারি ফাউন্ডেশন, এএনএম জিএনএম ফাউন্ডেশন, ডব্লিউবিপিকেপি ফাউন্ডেশন। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন। আর এখানে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি আর টিডব্লিউএস স্মার্ট, এই তিনটে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ থেকে শুরু করে তার রিলেটেড ফ্রি ক্লাসেস, মক টেস্ট, পেজ ব্যাচের ডিটেলস আমরা কিন্তু এই তিনটে চ্যানেলের মধ্যেই তোমাদেরকে দিয়ে থাকি। তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।